গ্রোটেক অফিসিয়াল চ্যানেলে সকল দর্শক বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। শুরুতেই ক্ষমা চেয়ে নেব যে অনেক দিন আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হয়নি। আমফান পরবর্তী সময় কিছু পার্সোনাল প্রবলেম ও নেটওয়ার্ক জনিত প্রবলেমের জন্য আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আশা করব পরবর্তী সময় থেকে পরপর আমরা ভিডিও আপলোড করব, তোমরা সঙ্গে থাকবে। যদি শুরুতেই বলে রাখি, যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ নেটওয়ার্কিং চ্যাপ্টারের 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন 3টি। প্রথমেই বলে রাখি যে এই 3টে প্রশ্ন যদি আমরা ভালোভাবে তৈরি করি তাহলে কিন্তু এই নেটওয়ার্কিং চ্যাপ্টারটা আমাদের কাছে অনেকটাই সহজবোধ্য হয়ে যাবে। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, টোপোলজি বা নেটওয়ার্ক টোপোলজি কী বা কাকে বলে। নেটওয়ার্ক টোপোলজি, আমরা জানি নেটওয়ার্কে কম্পিউটারগুলি ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা বিভিন্ন তার বা বেতার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এবার টোপোলজি হলো ল্যান নেটওয়ার্কে যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে তার কম্পিউটারগুলো তারের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাকে টোপোলজি বলে। অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে নোড বা কম্পিউটারগুলো যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকেই টোপোলজি বা নেটওয়ার্ক টোপোলজি বলা হয়। এই নেটওয়ার্ক টোপোলজি কত প্রকার? এই নেটওয়ার্ক টোপোলজি 6 প্রকার। কী কী? রিং, স্টার, সবার প্রথমে আসে বাস, তারপর রিং, তারপর স্টার, তারপর মেশ, তারপর ট্রি এবং হাইব্রিড। 6 প্রকার। যদিও এর মধ্যে বাস, রিং আর স্টার টোপোলজির ব্যবহার সর্বাধিক এবং সবথেকে বেশি ইম্পর্টেন্টও বলতে গেলে পরীক্ষায় যদি তোমরা জিজ্ঞেস করো যে এই টোপোলজির থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, শুরুতে বলে রাখবো এই টোপোলজি কাকে বলে, কি, এটা শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এছাড়া যে আমরা টোপোলজিগুলো নিয়ে আলোচনা করব তাদের কোনোটা টিকা আসতে পারে, যদিও সম্ভাবনা কম, কিন্তু এই প্রত্যেকটি টোপোলজির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাথে ছবিটাও মনে রাখবে, যাতে পরীক্ষার সময় ওই ছবিটা মনে করেই কিন্তু আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারি সহজেই। তাহলে এবার আমরা শুরু করতে চলেছি এই বিভিন্ন প্রকার টোপোলজি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সবার প্রথমেই আমরা দেখে নেব বাস টোপোলজি। বাস টোপোলজির দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা প্রথম নেটওয়ার্কিং চ্যাপ্টারটা আলোচনা করতে গিয়ে যে ছবিটা এঁকেছিলাম সেটাই কিন্তু এখানে আমরা আবারও এঁকেছি। বাস টোপোলজিতে একটা মূল তার বা ব্যাকবোন বা ইথারনেটের দুপাশে নোডগুলো বা কম্পিউটারগুলো পরপর যুক্ত থাকে। বাস টোপোলজির ক্ষেত্রে এই মূল তার বা ব্যাকবোনকে ট্রাঙ্কও বলা হয়। এই ট্রাঙ্কের দৈর্ঘ্য 180 থেকে 185 মিটার পর্যন্ত হতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্কে সর্বাপেক্ষা সরল এবং সাধারণ টোপোলজি হলো বাস টোপোলজি। এই টোপোলজিতে সুবিধা কী কী? এই টোপোলজিতে কেবলমাত্র তারের দৈর্ঘ্য বা মূল ব্যাকবোন দৈর্ঘ্যটা ছোট হয়, 180 থেকে 85 মিটার, ফলে এই নেটওয়ার্ক গঠনের খরচ কিন্তু কম। বাস টোপোলজি গঠন দেখেই আমরা বুঝতে পারছি যথেষ্ট সরল। এই নেটওয়ার্কে প্রয়োজন অনুসারে কানেক্টরের সাহায্যে এই কেবেলের সঙ্গে অন্য একটি কেবেল মানে মূল তারকে প্রয়োজন অনুযায়ী আরও বড় করা যায়। এই টোপোলজিতে অন্তর্ভুক্ত কোনো একটি কম্পিউটার খারাপ হলে সমগ্র কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে যায় না। ধরা যাক আমাদের এই ছবি অনুযায়ী N3 কম্পিউটারটা বা নোটটা খারাপ হয়ে গেছে, ফলে N1, N2, N6, N5 এবং N4 এরা কিন্তু নেটওয়ার্কে যুক্ত থাকবে, শুধুমাত্র N3 কাজ করতে পারবে না। কাজেই যদি এই টোপোলজি অনুযায়ী
কোনো কম্পিউটার খারাপ হয়ে যায়, বাকি কম্পিউটারগুলো থেকে কিন্তু আমরা নেটওয়ার্কে সহজেই কাজ করতে পারি। বাস টপোলজি নেটওয়ার্ক খুব সহজ সরল হওয়ায় এবং ছোট আকারের হওয়ায় এর ব্যবহার খুব বেশি এবং ডেটা পাঠানো খুবই সহজ এবং নির্ভরযোগ্য। ডেটা সহজে নষ্ট হয়ে যায় না বা হারিয়েও যায় না। অসুবিধা যদি আলোচনা করি এই টোপোলজি অর্থাৎ বাস টোপোলজি, তাহলে বলতে হয় এই টোপোলজি সহজ সরল হলেও ত্রুটি নির্ধারণ করা খুব কঠিন। কোন কম্পিউটারটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে সেটাকে আলাদাভাবে নির্ধারণ করা খুব কঠিন। এই টোপোলজির প্রধান অসুবিধা সেটা হচ্ছে ব্যাকবোন বা ট্রাঙ্ক খারাপ হলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থাটা বিকল হয়ে যায়। বা যদি আমরা দেখি ব্যাকবোন N2 এবং N5 এর পরে ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু N3 এবং N4 আর নেটওয়ার্কে যুক্ত থাকবে না। সেক্ষেত্রে N1, N2, N5 এবং N6 একমাত্র কাজ করতে পারবে। বাস টোপোলজিতে সকল কম্পিউটারগুলি একটি মাত্র লম্বা তার দ্বারা যুক্ত থাকে। কোনো একটি নির্দিষ্ট সময় একটি মাত্র কম্পিউটার তথ্য প্রেরণ করতে পারে। ফলে ওই কম্পিউটারটি যতক্ষণ না তথ্য আদান প্রদান সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু বাকি কম্পিউটারগুলো ডেটা পাঠাতে পারে না। যেরকম ধরা যাক N3 N6কে ডেটা পাঠাবে, ফলে সবার প্রথমে কি হয়, একটা সিগন্যাল যায় সার্ভারের কাছে। আমরা এখানে ধরে নিই সার্ভার N1। সার্ভার ব্যাকবোন বা ট্রাঙ্ক বা ইথারনেট কেবলটিকে অর্থাৎ মূল তারটিকে চেক করে কেউ ডেটা পাঠাচ্ছে কিনা। যদি ডেটা না পাঠায় কেউ এর আগে, তাহলে N3 পারমিশন পায় ডেটা পাঠানোর জন্য। তখন N3 ডেটাগুলোকে ছোট ছোট প্যাকেটে বিভক্ত করে, প্যাকেট কি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ছোট ছোট প্যাকেটে বিভক্ত করে মেন তারটার মধ্যে ছেড়ে দেয়। এবার কি হয়, সমস্ত কম্পিউটার সেই ডেটা প্যাকেটটাকে অ্যাক্সেস করার চেষ্টা করে, কিন্তু ওই ডেটা প্যাকেটের মধ্যে যে কম্পিউটার গ্রহণ করবে তার নেটওয়ার্ক আইডি বা ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, ফিজিক্যাল আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। এই আইপি অ্যাড্রেস সম্বন্ধেও আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যখন N2 বা N5 বা N4 সেই ডেটা প্যাকেটটিকে অ্যাক্সেস করতে পারে না, কারণ তাদের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসের সাথে ম্যাচ করছে না প্যাকেটটার আইপি অ্যাড্রেস, তো পারমিশন পায় না সেই ডেটা প্যাকেটটাকে অ্যাক্সেস করা। কিন্তু N6 এর সাথে যেহেতু ম্যাচ করে যাচ্ছে, কাজেই N6 ডেটা পার্টটিকে অ্যাক্সেস করার পারমিশন পায়। কিন্তু এই ডেটা আদান প্রদানের সময় যদি কখনো N2 N4কে ডেটা পাঠাতে যায়, তখন সে আবার রিকোয়েস্ট পাঠাবে N1 অর্থাৎ সার্ভারকে, কিন্তু সার্ভার দেখবে অলরেডি N3 N6কে ডেটা পাঠাচ্ছে, ফলে N2 কিউতে কিন্তু ওয়েট করতে হবে। এরপর যখন N3 N6 এর ডেটা পাঠানো হয়ে যাবে, তখন টার্মিনেটর এই ব্যাকবোন বা ইথারনেট বা মেন তারটাকে ক্লিয়ার করবে, কোনো ডেটা প্যাকেট যাতে না থাকে ক্লিয়ার করে একটা সিগন্যাল আবার N1 বা সার্ভারে পাঠাবে। তারপরেই কিন্তু N2 N4কে ডেটা পাঠাতে পারবে। এছাড়া আরও একটি অসুবিধা হলো বাস টোপোলজিতে কেবল বা তারের মধ্য দিয়ে তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হওয়ার জন্য দুটি প্রান্তে দুটি টার্মিনেটর ব্যবহার করতে হয়। কেন? এই টার্মিনেটর না থাকলে এই তারটাকে ক্লিয়ার করার কেউ থাকবে না, ফলে ডেটা প্যাকেটগুলো এর মধ্যেই থেকে যাবে, ফলে অন্য কোনো নোড বা কম্পিউটার কিন্তু তথ্য পাঠাতে পারবে না। এছাড়া আরও অসুবিধা আছে। বাস টোপোলজিতে ত্রুটি নির্ধারণ ও ত্রুটি সংশোধন করা সুবিধাজনক না হওয়ায় কোনো ক্ষেত্রে সমগ্র কেবল বা ট্রাঙ্কটাকে পরিবর্তন করতে হয়, ফলে ব্যয় সাপেক্ষ হয়ে যায়। আরেকটি অসুবিধা, নেটওয়ার্কে সংযুক্ত দুটি কেবলের মধ্যবর্তী স্থানে কানেক্টরকে ব্যবহার করা হয়, ফলে ডেটা সিগন্যাল দুর্বল হয়ে যায়। যখন দুটো ছোট ছোট তারকে নেটওয়ার্কে যুক্ত করা হয় কানেক্টরের সাহায্যে, সেখানে কিন্তু ডেটা সিগন্যাল একটু দুর্বল হয়ে যায়। এই ছিল আমাদের বাস টোপোলজি।
বাস টোপোলজির বৈশিষ্ট্যকে যদি আমরা আলাদাভাবে চিহ্নিত করতে যাই, তাহলে বলবো ব্যাকবোন বা ট্রাঙ্ক বা একটা মূল তারের দুপাশে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এই ব্যাকবোনের দৈর্ঘ্য 180 থেকে 185 মিটার পর্যন্ত হয়। বা এই মূল তার বা ব্যাকবোনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। যদি দুটির বেশি শেষ প্রান্ত থাকে তবে তাকে ডিস্ট্রিবিউটেড ডেটা বাস টোপোলজি বলে, অর্থাৎ যখন কানেক্টরের সাহায্যে যুক্ত করে তারটিকে বড় করা হয় তখন সেটা হয়ে যায় ডিস্ট্রিবিউটেড বাস টোপোলজি। এরপর আমরা আলোচনা করব রিং টোপোলজি নিয়ে। রিং টোপোলজিতে আমরা দেখতে পাচ্ছি নোডগুলো একটা মূল তার সার্কেলের চারপাশে ছোট ছোট তার দিয়ে যুক্ত রয়েছে। তাহলে যদি বলা হয় রিং টোপোলজি কাকে বলে, তাহলে আমরা বলবো এই টোপোলজিতে বা রিং টোপোলজিতে কম্পিউটারগুলি একটি মাত্র তারের মাধ্যমে চক্রাকারে অর্থাৎ রিংয়ের আকারে সজ্জিত থাকে। এই জন্য এই টোপোলজিকে রিং টোপোলজি বলা হয়। এই টোপোলজি রিং টোপোলজির বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে বলবো যে যেহেতু তথ্য প্রত্যেকটি নোডের মধ্যে দিয়ে যায়, এই টোপোলজিতে কিন্তু ধরা যাক আমাদের এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। আমাদের টোটাল 8টা নোড এখানে রয়েছে ধরা যাক। এই 2 নম্বর নোড ধরা যাক 5 নম্বর নোডকে কোনো ডেটা পাঠাবে। সেক্ষেত্রে রিং টোপোলজিতে কিন্তু ডিরেক্ট ডেটা পাঠাতে পারবে না। সে 2 নম্বর ডেটা প্যাকেট তৈরি করবে এবং 3 নম্বরকে দেবে। 3 নম্বর সেই ডেটা পার্টটিকে অ্যাক্সেস করতে যাবে, কিন্তু তার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের সাথে যেহেতু ডেটা প্যাকেটের আইপি অ্যাড্রেস ম্যাচ করবে না, সেই জন্য সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তখন সে 3 নম্বর নোডটি 4 নম্বরকে পাঠিয়ে দেবে। 4 নম্বরও ডেটা প্যাকেটটিকে অ্যাক্সেস করার চেষ্টা করবে, আইপি অ্যাড্রেসের সাথে ম্যাচ না হওয়ার দরুন করতে পারবে না, ফলে সে 5 নম্বরকে পাঠাবে। যখন 5 নম্বরের আইপি অ্যাড্রেসের সাথে ডেটা প্যাকেটের আইপি অ্যাড্রেস ম্যাচ করবে, সে ডেটা প্যাকেটটিকে অ্যাক্সেস করতে পারবে বা ডেটা পার্টটিকে অ্যাক্সেস করতে পারবে। এইভাবে যদি আমরা দেখি 2 8কে ডেটা পাঠাচ্ছে, তাহলে প্রথমে 3, তারপর 4, তারপর 5, এইভাবে প্রত্যেকটি নোড কিন্তু ওই ডেটা প্যাকেটটাকে একবার করে গ্রহণ করবে, অ্যাক্সেস করার চেষ্টা করবে, না পারলে পরবর্তী নোডকে পাস করবে। এইভাবে ডেটাটা কিন্তু এখানে প্রবাহিত হয়। ফলে যেহেতু তথ্য একটি নোডের মধ্যে থেকে অন্য একটি নোডের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছায়, তাই অধিক সংখ্যক নোড যুক্ত রিং টোপোলজিতে তথ্য নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। অর্থাৎ যদি কোনো কারণে সে আইপি অ্যাড্রেসের পার্টটিকে আনলক করতে পারে, ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে, ফলে ডেটা সিকিউরিটি কম এবং ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ডেটা সিগন্যাল যাতে দুর্বল না হয়ে যায়, এই টোপোলজিতে রিপিটার ব্যবহার করা হয়। এই টোপোলজিতে তথ্য প্রদান সাধারণত একমুখী হয়, অর্থাৎ আমরা কিন্তু আগে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড অফ কমিউনিকেশান পড়েছিলাম। সেইটা যদি আমরা মনে করি ডেটা কীরমভাবে পাঠানো যায়, সেক্ষেত্রে এটা একমুখী হয় এই ক্লকওয়াইজ, নয় এই ক্লকওয়াইজ, কখনোই উভয় মুখে হতে পারবে না। যদি উভয়মুখী হয়, যেটা সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে খরচ বেড়ে যায়। উভয়মুখী করা হলে নেটওয়ার্ক এই রিং টোপোলজিকে তখন বলা হয় ডুয়েল রিং টোপোলজি। ডুয়েল রিং টোপোলজির ক্ষেত্রে রিং নষ্ট হয়ে গেলে দ্বিতীয় রিং ব্যবহার করে, অর্থাৎ তখন কি করা হয়, একই লাইন দিয়ে তো সম্ভব নয়, সেক্ষেত্রে আরেকটি তার এরকমভাবে থাকে, সেখান দিয়েও কম্পিউটারগুলোকে কানেক্ট করা হয় দ্বিতীয় তারের সাথে।
আমরা যদি ধরি ভিতরের সার্কেল দিয়ে ডেটা ক্লকওয়াইজ ঘুরছে, সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বাইরের তার দিয়ে। যদি কোনো কারণে এই তারটা খারাপ হয়ে যায় ভিতরের তারটা, সেক্ষেত্রে বাইরের তারটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু অ্যাট এ টাইম একটা ডেটাই পাঠানো যাবে। তথ্য প্রেরণ সারিবদ্ধভাবে গ্রাহক নোডের কাছে পৌঁছানোর আগে পর্যন্ত সমস্ত পূর্ববর্তী নোডে ঘুরে ঘুরে আসে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। এর সুবিধা অসুবিধা যদি আমরা রিং টোপোলজির আলোচনা করি, তাহলে রিং টোপোলজিতে কেবেলের দৈর্ঘ্য বাস টোপোলজির তুলনাতেও কম, অর্থাৎ 180 থেকে 85 মিটারও হয় না। ফলে অনেক কম পরিমাণ সংযোগের প্রয়োজন হয় এবং এই টোপোলজির বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। এই টোপোলজিতে পরিবহন মাধ্যম হিসাবে ফাইবার অপটিক কেবেল ব্যবহার করা হয়, ফলে অনেক দ্রুত গতি সম্পন্ন হয়। যেহেতু এক একটি নোড গ্রহণ করে এবং অ্যাক্সেস করার চেষ্টা করে, না পারলে পরবর্তী নোডকে প্রেরণ করে, এই সময়টা যে নষ্ট হচ্ছে সেটাকে ওভারকাম করার জন্য এখানে ফাইবার অপটিক কেবেল ব্যবহার করা হয়। রিং টোপোলজিতে কেবেলের মাধ্যমে সংকেত পাঠানো হয়, তা প্রতিটি কম্পিউটারের মধ্যে দিয়ে অতিক্রম হয়, ফলে সংকেতের ওপর প্রত্যেকটি কম্পিউটারে একটা নিয়ন্ত্রণ থাকে। এই টোপোলজির গঠন অপেক্ষাকৃত সরল। অসুবিধা যদি আলোচনা করতে যাই রিং টোপোলজি, এই রিং টোপোলজির অন্তর্গত কম্পিউটার, কোনো একটা কম্পিউটার বিকল হয়ে গেলে, ধরা যাক 2 থেকে 8কে ডেটা পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে 5 নম্বর কম্পিউটারটি বিকল হয়ে গেল, 5 নম্বর কম্পিউটারটা বিকল হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে? 5 নম্বরের পর কিন্তু ডেটা আর এগোতে পারবে না, তাহলে ফুল নেটওয়ার্ক ব্যবস্থাটাই বিকল হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক টোপোলজির ক্ষেত্রে একটি নোড ত্রুটি, রিং টোপোলজির ক্ষেত্রে একটি নোডের ত্রুটির জনিত সমস্ত নোডকে প্রভাবিত করে, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম। রিং টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কে ছোট বড় করা, এর গঠনশৈলী পরিবর্তন করা যথেষ্ট কঠিন ব্যাপার। রিং টোপোলজি ভালোভাবে কার্যকর করতে বাস টোপোলজির তুলনায় জটিল হার্ডওয়্যারের প্রয়োজন হয়। এখানে কম্পিউটারের সংখ্যাও অনেক বেশি, কম দূরত্বে পরপর অনেকগুলি কম্পিউটার থাকে, ফলে কম্পিউটারের সংখ্যা বাস টোপোলজির তুলনায় কিছু বেশি। এরপর আমরা আলোচনা করব স্টার টোপোলজি নিয়ে। এই প্রকার টোপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, যাকে নেটওয়ার্কিং টোপোলজির ভাষায় হাব বলা হয়। অন্যান্য কম্পিউটারগুলি এই কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত থেকে তথ্যের আদান প্রদান করে। যে কম্পিউটারগুলো কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমরা জানি ক্লায়েন্ট বলা হয়, নোড বলা হয়। কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে এই নেটওয়ার্কে যুক্ত অন্য কম্পিউটারগুলো তারের মতো জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকার ফলে তাকে, এই টোপোলজিটাকে স্টার টোপোলজি বলা হয়। স্টার টোপোলজির বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে প্রত্যেকটি নোড থেকে হাব পর্যন্ত পৃথক পৃথক সংযোগ থাকে, আমরা লক্ষ্য করতে পারছি ছবিতে। তথ্য প্রেরণের ক্ষেত্রে হাব রিপিটারের কাজ করে, অর্থাৎ এক কম্পিউটার থেকে তথ্য সিগন্যাল গ্রহণ করার পর সেই সিগন্যালটিকে আবার দুর্বল থেকে স্ট্রং করে বা শক্তিশালী করে পরবর্তী কম্পিউটারে পাঠায়, নির্দিষ্ট কম্পিউটারে পাঠায়, ফলে ডেটা সুরক্ষা অনেকটাই বজায় থাকে। এই টোপোলজিতে টুইস্টেড পেয়ার কেবেল, কোয়েক্সিয়াল কেবেল এবং ফাইবার অপটিক কেবেল, অর্থাৎ 3 প্রকার কেবেলেরই ব্যবহার দেখা যায়। এই টোপোলজির সুবিধা যদি আলোচনা করি আমরা, সবার প্রথমে বলতে হয়, যদি নেটওয়ার্ক এই স্টার টোপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, তাহলে সেই কম্পিউটারটিকে সহজেই আইডেন্টিফাই করা যায় বা নেটওয়ার্কটিকে সহজেই আইডেন্টিফাই করা যায় এবং সহজেই রিপ্লেস করা যায় বা সারানো যায়। এবং সেই
একটা কম্পিউটারের জন্য পুরো নেটওয়ার্কে কোনো বিশেষ প্রভাব পড়ে না। স্টার টোপোলজিতে নেটওয়ার্কে ব্যবহৃত কোনো কেবল নষ্ট হয়ে গেলে সেটা সহজেই পরিবর্তন করা যায় এবং বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়, যেটা আমরা আগে বৈশিষ্ট্যতে জেনেছি। স্টার টোপোলজিতে নেটওয়ার্কে কোনো ত্রুটি দেখা দিলে সেটা নির্ধারণ করা সহজ। স্টার টোপোলজিতে হাবের সঙ্গে অধিক কম্পিউটার যোগ করে, অর্থাৎ একটা বড় বা অনেকগুলো কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করা যায়। স্টার টোপোলজিতে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত সমস্ত কম্পিউটারের তথ্য আদান প্রদান একটি কেন্দ্রীয় কম্পিউটার মাধ্যমে হওয়ায় সমস্ত কম্পিউটারগুলি কেন্দ্রীয় কম্পিউটারের নিয়ন্ত্রণে থাকে, ফলে ডেটা সিকিউরিটি অনেকটাই বেশি। আমরা আগেই বলেছি তথ্য পরিবহনের গতি অপেক্ষাকৃত অনেকটাই বেশি। এরপর যদি আমরা অসুবিধা আলোচনা করি তাহলে দেখব স্টার টোপোলজির প্রধান অসুবিধা হলো এটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় কম্পিউটার বা নোড বা হাবের ওপর নির্ভরশীল। ফলে এই নোড বা কেন্দ্রীয় কম্পিউটার বা হাবটা নষ্ট হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থাটা বিকল হয়ে পড়ে। এই নেটওয়ার্কের খরচ অপেক্ষাকৃত আগের দুটি অর্থাৎ রিং ও বাসের তুলনায় অনেকটাই বেশি, কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তার ব্যবহার করা হয়। এই টোপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে অধিক কম্পিউটার যুক্ত করলে তথ্য আদান প্রদানের ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ যত কম্পিউটার বেশি যুক্ত করা হবে গতি তত কমে যাবে। এরপর আমরা আলোচনা করব মেশ টোপোলজি নিয়ে। মেশ টোপোলজির ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। মেশ টোপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি তাহলে প্রথমেই বলবো নেটওয়ার্কগুলি সম্পূর্ণভাবে প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকে। এই টোপোলজি বাকি টোপোলজিগুলির তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই টোপোলজি ফ্লেক্সিবল নয় বা নমনীয় নয়। সুবিধা যদি আলোচনা করি, প্রত্যেকটি তারের সঙ্গে সংযোগ ব্যবস্থা থাকায় প্রত্যেকটি কম্পিউটারে নিজস্ব তথ্য পরিবহন সহজেই করতে পারে। এই টোপোলজি শক্ত সামর্থ্য আগেই বলেছি। ত্রুটি নির্ধারণ করা সহজ। ধরা যাক যে আমাদের যে এই চারটে কম্পিউটার বা নোডের মাধ্যমে যে আমরা ছবিটা দেখছি, এই তারটি খারাপ হয়ে গেছে, তাহলে বাকি তারগুলো কিন্তু সচল রয়েছে। বাকি তারগুলোর মাধ্যমে ডেটা আদান প্রদান করা যাবে, কিন্তু আমরা 1, 2, 3, 4 হিসাবে মার্কিং যদি করি, 1 থেকে 4-এ ডিরেক্ট তথ্য পাঠানো যাচ্ছে না, ভায়া হয়ে যেতে হবে যদি খারাপ হয়ে যায় 1 থেকে 4-এর ডিরেক্ট তারটা। ফলে সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন তারটা খারাপ হয়েছে। এই টোপোলজি ডেটা কিন্তু অনেক সুরক্ষিত, কারণ ডিরেক্ট ট্রান্সমিশন করা যায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। অসুবিধা কি? গঠন ব্যবস্থা একটু জটিল, প্রচুর পরিমাণে তারের প্রয়োজন হয় এবং তারের জন্য তারের প্রয়োজন বেশি বলে খরচটাও কিছুটা বেশি হয়ে যায়। এরপর আমরা আলোচনা করব আমাদের ট্রি টোপোলজি নিয়ে। ট্রি টোপোলজির ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ট্রি টোপোলজির বৈশিষ্ট্য হচ্ছে যদি ওয়ার্কস্টেশন বা নোডগুলো গ্রুপে অবস্থিত হয় তবেই এই ট্রি টোপোলজির জন্য আদর্শ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটি গ্রুপ তৈরি হচ্ছে। এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এদের একটা গ্রুপ। গ্রুপে অবস্থিত হলে তবে এই ট্রি টোপোলজি কিন্তু আদর্শ। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এই ট্রি টোপোলজি ব্যবহার করা হয়। মেন সার্ভার থেকে যদি এইভাবে আমরা মার্কিং করে নিই, ধরা যাক 1 নম্বর নোড 5 নম্বর নোডকে কোনো ডেটা পাঠাবে, সেক্ষেত্রে ভায়া 2 আগে সে 2কে পাঠাবে, 2-এর থেকে 5-এ যাবে। এইভাবে কিন্তু আদান তথ্য ট্রান্সমিট হবে। অসুবিধা ট্রি টোপোলজির ক্ষেত্রে আগে আলোচনা করিনি, প্রচুর পরিমাণে তার ব্যবহৃত হয়, ফলে খরচ
সাপেক্ষ। যদি কেন্দ্রীয় কম্পিউটার বা হাবটি খারাপ হয়ে যায় ফলে নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এটা যদি আমাদের মেন সার্ভার হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কে, মূলত আমরা জানি যে হাব বা সার্ভার নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে। সেক্ষেত্রে এটাকে যদি আমরা সার্ভার ধরি, এই সার্ভার কম্পিউটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর ডেটা আহরণ করা যায় না সার্ভার থেকে। সুবিধাগুলো আলোচনা করি। এটি বাস ও স্টার টোপোলজির পরিবর্ধিত রূপ, মানে আরও বড় রূপ। নতুন করে নোড যুক্ত করা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ এবং ত্রুটি বের করাও সহজ। আমরা যদি এই কম্পিউটার থেকে যদি নতুন দুটো নোড বাড়াতে যাই তাহলে কিন্তু সহজেই নতুন তার যোগ করে এখানে নতুন করে নোড অ্যাড করতে পারবো। এবার ধরা যাক এই কম্পিউটারের তারটা খারাপ হয়ে গেছে, ফলে সার্ভার থেকে এই কম্পিউটার যখন কোনো ডেটা আহরণ করতে যাবে সার্ভারকে কিন্তু রিকোয়েস্টই পাঠাতে পারবে না, ফলে আমরা বুঝে যাব যে এখানে তারটা খারাপ হয়েছে। এরপর আমরা আলোচনা করব হাইব্রিড টোপোলজি নিয়ে। ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড টোপোলজি কিন্তু সমস্ত এতক্ষণ যে কতগুলো আমরা টোপোলজি নিয়ে আলোচনা করেছি প্রায় সবকটিরই মিশ্রিত রূপ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানটায় স্টার টোপোলজি, এখানটায় রিং টোপোলজি এবং এখানটায় বাস টোপোলজি। প্রত্যেকটারই মিশ্রিত রূপ হচ্ছে হাইব্রিড টোপোলজি। এর বৈশিষ্ট্য যদি আলোচনা করি তাহলে সবসময় সবার প্রথমে বলবো যে এটি দুই বা তার অধিক টোপোলজির মিশ্রণ, এবং যে টোপোলজিগুলো এর মধ্যে যুক্ত হয় প্রত্যেকটি সুবিধা এবং অসুবিধাও কিন্তু এর মধ্যে বর্তমান। যেরকম সুবিধা যদি দেখি যে ডেটা সিকিউরিটি আছে স্টার টোপোলজিতে, এখানেও থাকবে এই অংশটির জন্য স্পেশালি। সেক্ষেত্রে অসুবিধাটাও সেরকমভাবে বর্তমান হবে। যদি হাব খারাপ হয়ে যায় তাহলে এই অংশটা কাজ করা বন্ধ হয়ে যাবে। সুবিধা অসুবিধা যদি আলোচনা করতে যাই তাহলে এই টোপোলজি অনেক বেশি বিশ্বাসযোগ্য, এই টোপোলজি খুবই কার্যকর। আজকের বর্তমানে নেটওয়ার্কিং দুনিয়ায় বা ইন্টারনেটের দুনিয়ায় এই হাইব্রিড টোপোলজি কিন্তু ম্যাক্সিমাম ব্যবহার করা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং এটার ওপর নির্ভর করে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটা গড়ে উঠেছে। ইন্টারনেট ব্যবস্থাটা গড়ে উঠেছে এই হাইব্রিড টোপোলজি এবং ট্রি টোপোলজির ওপর নির্ভর করে। এই টোপোলজির আয়তন খুব সহজেই সম্প্রসারণ করা যায়। আমরা চাইলে এখান থেকে আরেকটা তার যুক্ত করে এখানে একটা বাস টোপোলজি বা হাইব্রিড স্টার টোপোলজি বা ট্রি টোপোলজি সহজেই তৈরি করতে পারি। এই টোপোলজি খুবই নমনীয়, অর্থাৎ খুবই ফ্লেক্সিবল। অসুবিধা কি? এই টোপোলজির গঠন জটিল এবং এই টোপোলজি ব্যয়বহুল। বিভিন্ন প্রকার টোপোলজি যুক্ত করার জন্য অনেক বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, ফলে এই নেটওয়ার্ক টোপোলজি ব্যয়বহুল। তাহলে আজকে আমরা যে তিনটে প্রশ্ন আলোচনা করলাম, বলতে গেলে একটি অংশই আলোচনা করলাম এই নেটওয়ার্কিং চ্যাপ্টারে, টোপোলজি অংশটি। টোপোলজি কাকে বলে, টোপোলজি কত প্রকার কী এবং তাদের প্রত্যেকটি টোপোলজি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং এই কোশ্চেনটা যদি আমরা সহজে বুঝে নিই বা এই কোশ্চেন বা এই অংশটাকে যদি নেটওয়ার্কিং চ্যাপ্টারে খুবই সহজে বুঝে নিই তাহলে কিন্তু আমরা পরবর্তী নেটওয়ার্কিংয়ের অংশটাকে খুব সহজে বুঝতে পারবো। আশা রাখবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব, বিশেষ যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করায় নেটওয়ার্ককে এক্সটেন্ড করতে বা বিভিন্ন ক্ষেত্রে।
এবং আরও কিছু প্রোটোকল নিয়ে আলোচনা করব। প্রোটোকল কাকে বলে, কিছু প্রোটোকল নিয়ে আলোচনা করব।